Okay. Let's calculation type 4. জি স্যার। স্যার এখানে বলেছি ক্যালকুলেট EMF at 30 ডিগ্রি সেলসিয়াস, এটা একটু বুঝাই দিবেন না একটা আরেকটা। ইএমএফ 30 ডিগ্রিতে বলেছে, তার মানে তো এটা স্ট্যান্ডার্ড স্টেটে হচ্ছে না, কারণ আমাদের আইডিয়াটা ছিল যে if you are provided with a cell which is existing in standard state, then you need to consider the concept of type 1, that is just anode plus cathode equals to cell potential. But if it is not standard state, then you need to think of type number 4, where you need to apply Nernst equation to solve this problem. And Nernst equation means step 1, you need to write the balanced equation, and step 2, you need to input the information in this equation. E cell equals to E naught cell. E naught cell means standard oxidation potential of the cell, oxidation potential of anode plus reduction potential of cathode. Cell potential minus RT by NF, N number of electron changes here, so 2 electron changes here, and ln product by reactants. তাহলে দেখা গিয়েছে যে আমাদেরকে প্রথমে সেল রেটটা লিখতে হবে, তারপর নার্স্ট ইকুয়েশন লিখতে হবে। ইকুয়েশনটা আমরা এখানে ইনপুট দিয়েছি, তারপর এখানে ডেটা এন্ট্রি করেছি। স্যার এফ জানেন কি? এফ হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট। থ্যাংক ইউ স্যার। আর স্যার আরটিটা? আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, টি টেম্পারেচার ইন কেলভিন স্কেল। ওকে, এটা গ্যাসের ক্ষেত্রে কি হয়? এটা গ্যাসের গ্যাসের ক্ষেত্রে গ্যাসের কনসেন্ট্রেশনকে কিভাবে মেজার করা হয়? স্যার এনটাকে কি বলেছেন? প্রেসার দিয়ে। এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন নাম্বার চেঞ্জ। ইলেকট্রন। ওকে। পার্শিয়াল প্রেসার? গ্যাসের ক্ষেত্রে পার্শিয়াল প্রেসার তো হবে না। এখানে কি গ্যাস মিক্সচারের পসিবিলিটি আছে? এখানে যদি নেওয়া হয় তাহলে কি হবে? সরাসরি প্রেসার অফ গ্যাস। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা নেক্সট স্টেপ বলতে চাই যে আমাদের আর কোনো প্রশ্ন ছিল কি লাস্ট লেকচার বেসড? না হলে আমরা ফার্স্ট পেপার তো পুরোটাই শেষ করেছি, সেকেন্ড পেপার 1, 3, 4 তিনটা চ্যাপ্টার শেষ হয়েছে। তাহলে এখন বাকি আছে আমাদের লাস্ট চ্যাপ্টার, এটা শুরু করতে যাই তার আগে আর কিছু প্রশ্ন করবো কিনা। যদি না থাকে তাহলে আমরা চলে যাই চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি। তার আগে আমরা একটু অ্যাটেন্ডেন্স রেকর্ডটা নিয়ে নেই, কারণ আমি পাওয়ার পয়েন্টটা পাঠিয়ে দিতে চাচ্ছি আজকে। তা না হলে আমাদেরকে দুইবার করে পাঠাতে হয় যে আমরা পেয়েছি অথবা পাই নাই, হয় যে আমরা পেয়েছি অথবা পাই নাই। এখন আমরা সব এমন পরীক্ষা নিয়েছিলাম চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ। সেকেন্ড পেপারের কি অবস্থা? পরীক্ষা নিয়েছি কোনোটা? নো স্যার। না স্যার, মনে পড়ছে না। না স্যার। কারণ তোমাদের পরের ব্যাচ ওরা পরীক্ষা শুরু করছে, সো আমরা মনে করি যে এমসিকিউ পরীক্ষাগুলো অন্তত দেওয়া যেতে পারে, যে একটা চ্যাপ্টার রিভিশন
দেওয়াটা দরকার, তাই না? যে একটা চ্যাপ্টার পড়া হলো, যদি আমরা অন্যান্য সময় তো আমরা ফেস টু ফেস এর সময় আমাদের তো আবার এই মাসে আবার কলেজে ফার্স্ট পেপারের উপরে এমসিকিউ এক্সাম। হ্যাঁ, ফার্স্ট পেপার এমসিকিউ এক্সাম তো দেরি আছে। আর আরেকটা ইস্যু হচ্ছে যেটা যে আমরা যদি মনে করি যে ইয়ে করা হয়, আলটিমেটলি আমরা যেটা বলছি যে তোমার একদিন বা কয়েক ঘন্টা যদি রিভিশন করো তাহলে সেটা কিন্তু কাজে লাগবে আর কি। ঠিক আছে, রিভিশন দিলেই কিন্তু কাজে লাগবে। মোটামুটি আমরা তো চ্যাপ্টার 4 খুবই ছোট চ্যাপ্টার, 1-2 ঘন্টা স্টাডি করো, দেখবে যে সেটা অনেকটাই হেল্পফুল হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা কি প্ল্যান করতে পারি থার্সডেতে নাকি নেক্সট উইকে? কি মনে হয় কোনটা ইজি হবে? কোন চ্যাপ্টার, হুম, টপিক? এই চ্যাপ্টারটা দিয়ে দাও, এটাই তো যেহেতু পড়া হয়েছে, প্রিভিয়াস পড়াগুলো তো মনে হয় ভুলে গেছি, সেটা বলা যায় যে রিক্যাপ করতে টাইম লাগবে, আর এটাতে তো টাইম লাগবে না মনে হয়, তাই না? স্যার এটা দেওয়া যায়। আর এটা তো ছোট একটা লেকচার ছিল, মনে হয় 4-5টা লেকচার দিয়ে আমরা চ্যাপ্টারকে শেষ করে দিচ্ছি। তো সেই হিসেবে আমরা মনে করি যে এটা মনে হয় যে ইজি হবে সবার জন্য। তো সেই কারণে আমরা বলছি যে যদি এটার উপরে একটা পরীক্ষা দেওয়া যায় নেক্সট তাহলে হয়তো সেটা সহজ হবে। আচ্ছা, এখানে আমি মনে হয় একটা পয়েন্ট চেক এটার প্র্যাকটিস গুলো মনে হয় আমরা করাই নাই, একটা প্র্যাকটিস আছে লাস্ট উইকে। আমরা ম্যাথ গুলো পর্যন্ত করেছিলাম, তাই না গত ক্লাসে? স্যার ওকে, রিভিউটা আমরা করাই নাই চ্যাপ্টারটা। ওকে, সো এটার কিছু প্র্যাকটিস ছিল, আমাদের কিছু সিকিউ এক্সারসাইজের জন্য। কারণ এই চ্যাপ্টারটা দেখা যায় যে এটা যে আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, কারণ একটা সিকিউ থাকে এবং বোর্ডে অনেক কোশ্চেন থাকে। তাহলে এখানে একটু ট্রাই করে দেখি তো আজকে আমরা ম্যাথ গুলো পারি কিনা। সি এবং ডি নাম্বার ম্যাথটা একটু ক্যালকুলেশন করো। পারবো তো প্রথমটা, না পারবো? ওকে, ট্রাই করো, প্যারাডাইস ল দিয়ে ট্রাই করলে পারবে।
কত আসছে সি নাম্বারটা? ডাব্লিউ বের করে অ্যাটমে কনভার্ট করতে হবে, টাইপ 2 ফ্যারাডেস ল। এবং এখান থেকে আমরা যে কথাটা বলছিলাম যে এই চ্যাপ্টারের সিকিউটা হচ্ছে ম্যাথমেটিক্যাল বেসড। ডাব্লিউ টু জেড দিয়ে ডাব্লিউ বের করে নাও, তারপরে অ্যাটমে কনভার্ট করো। Sir, 2.05 into 10 to the power 23. 2.05 10 to the power 23 আরেকজন সমর্থন করতে হবে। জি স্যার, এটাই আসছে স্যার। ওকে, এটার সলভ লাগবে। সলভটা লাগবে কিনা নাকি পারবো? জি স্যার, সফটটা দিলে একটু ভালো হয়। ওকে, সো ডাব্লিউ ইকুয়ালস টু জেড ইউজ করতে হবে এখানে ক্যালকুলেশন করার জন্য। ডাব্লিউ ইকুয়ালস টু জেড হচ্ছে এম বাই এন এফ, আই অ্যাম্পিয়ার, কত অ্যাম্পিয়ার দেওয়া আছে ডাইরেক্টলি কুলম্ব দিয়ে দিয়েছে। সো কিউ এর ভ্যালুটা তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু জেড কিউ ধরতে হবে 65,935, তাহলে আসবে এত গ্রাম। এটাকে অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে ডিভাইড, মাস দিয়ে ডিভাইড করলে মোল আসবে, দেন অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে সরাসরি আমরা নাম্বার অফ মলিকিউলস পেয়ে যাব। ঠিক আছে কিনা? তারপর সেকেন্ডটা, which one of the above cell will give more intense light source? তাহলে দেখো দুইটা সেলের ইএমএফ ক্যালকুলেশন করে ইন্টেন্স লাইট সোর্স কোনটা হবে? কপার সিলভার নাকি জিঙ্ক কপার, কোনটা? আমরা গত ক্লাসে করেছি টাইপ 1 যেটা ছিল কপার। জিঙ্ক কপার। Sir, ইএমএফ copper কত? zinc. ইএমএফ কত আসছে? Sir, copper silver আসে স্যার 0.464 আর জিঙ্ক কপার আসে 1.096. 096. So we know that this is given at standard state. So just anodic oxidation potential and cathodic reduction potential. দুইটা অ্যাড করলে কিন্তু আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়ে যাব। সো অক্সিডেশন পটেনশিয়াল অফ কপার, কপারের অক্সিডেশন পটেনশিয়াল হচ্ছে -0.336 এখানে দেওয়া আছে, আর এটার জন্য রিডাকশন পটেনশিয়াল নিতে হবে +0.80। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাব। আর এখানে তো জিঙ্ক আর কপারেরটা আমরা জানি, জিঙ্ক হচ্ছে 0.76 আর এটার সাথে হচ্ছে যে 0.336, তাহলে অ্যাড করলে আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড যদি চেক করি এখানে, তাহলে দেখা গিয়েছে যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল এটা আমাদের কাছে আছে, আর 8 পড়েছে, তার মানে এখানে বাদ পড়া ইস্যুগুলোর মধ্যে আছে ফুয়েল সেল এখন আমাদের নাই, এবং লেড স্টোরেজ ব্যাটারি এটাও আমাদের এখন নাই, আর এটা আমাদের আছে সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। সো ওয়ার্ক ফাংশন অফ দ্য ফার্স্ট টু সেল ফলোস ইলেকট্রোকেমিক্যাল সেল মেকানিজম। তাহলে এটা ইলেকট্রোকেমিক্যাল সেলটাও নাই। না না না, তাহলে দেখা গিয়েছে যে এখানে আমরা সরাসরি ড্যানিয়েল সেলের মানে সেল রিঅ্যাকশনটা লিখে দিলে আমরা বলতে পারবো ইট ইজ ইলেকট্রোকেমিক্যাল সেল রিঅ্যাকশন। ওকে, তাহলে আমরা পরের পেজে যাই। এক্সাম্পল 3, আয়রন এন্ড সিলভার
temperature 27, potential given, calculate EMF. So you can see temperature concentration are not supporting standard state. That means you need to apply Nernst theory to complete this process. Okay, তাহলে এটা ট্রাই করো Nernst theory দিয়ে। ওকে, পারবো তো আমরা নাকি? গতদিনের টাইপ 4 একটু আগে আমরা একজনকে যেটা বোঝাচ্ছিলাম যে রিয়াকশনটা লিখতে হবে আগে, তারপর নার্স থিওরিতে ইনপুট দিতে হবে। অ্যাক্টিভিটি চলছে। So 1.14 আসে ফার্স্ট 1.14 ফার্স্ট একটা। ওকে, আরেকজন? আর কেউ করেছি? এখানে সেল রিঅ্যাকশনটা আগে লিখতে হবে যে আয়রন ইলেকট্রন লুজ করবে ফেরাস, সিলভার ইলেকট্রন গেইন করবে সিলভার। তাহলে আয়রন সিলভার, আয়রন সিলভার। তাহলে এখানে আমরা সেল রিঅ্যাকশনটা লেখার পর আমরা নার্স থিওরিতে ইম্পোর্ট দিব। আমি এখানে লিখছি যে ই সেল ইকুয়ালস টু ই নট সেল। ই নট আয়রনের জন্য অক্সিডেশন, ই নট সিলভারের জন্য রিডাকশন, মাইনাস আর টি বাই এন এফ। নন প্রোডাক্ট হচ্ছে ফেরাস আর রিঅ্যাক্টেন্ট হচ্ছে সিলভার। তাহলে এখানে ইনপুট দিতে হবে এটার অক্সিডেশন পটেনশিয়াল +0.44, এটা +0.8, এটা আর হচ্ছে 8.314, টেম্পারেচার 300, 2 × 96500, নন ফেরাস 0.13, এটা 0.01 স্কয়ার, 0.01 স্কয়ার। ঠিক আছে, এটাতে যা আসবে সেটাই ফাইনাল। স্যার আর 8.314 কি হবে? আর হচ্ছে এসআই স্কেল, মোলার গ্যাস, ঠিক না স্যার? আর আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট।
সেকেন্ডে স্যার 1.5 ভোল্ট আছে। ওকে, তারপরে বলেছে will it cause any effect if standard hydrogen electrode is separately added to the given electrode? তাহলে এটার সাথে যদি আমরা হাইড্রোজেন ইলেকট্রোড দেই আর এটার সাথে হাইড্রোজেন ইলেকট্রোড দেই, কোনো চেঞ্জ হবে কি? বলো। যে আয়রনের সাথে যদি আমরা হাইড্রোজেন ইলেকট্রোড কানেক্ট করি আর সিলভারের সাথে যদি হাইড্রোজেন ইলেকট্রোড কানেকশন করি, কোন রকম চেঞ্জ আসবে কিনা? স্যার বুঝতেছি না। হুম, তো স্যার কৃপা হাইড্রোজেন ইলেকট্রোড তো স্যার পটেনশিয়াল 0, তাহলে স্যার চেঞ্জ আসবে না। চেঞ্জ আসবে না? শিওর? না স্যার। অন্যদের বাকিদের, আমরা তো ক্লাসে আরো 30 জন আছি। স্যার কোয়েশ্চেনটা আরেকবার বলবেন? হ্যাঁ, কোশ্চেনটা তো লেখা আছে, ডি নাম্বার কোশ্চেন। আমরা ডি নাম্বার কোশ্চেনটাকে সলভ করতে বলছি। লাইক স্যার এখানে হাইড্রোজেন ইলেকট্রোডের পটেনশিয়ালটা কি আননোন না? স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের পটেনশিয়াল কি আননোন? 0 ভোল্ট। 0 ভোল্ট। হ্যাঁ, তাহলে কি হবে? কেউ বলতে পারছি? এটা পারা উচিত ছিল। হাইড্রোজেনের ইএমএফ হচ্ছে 0 আর আয়রনের ইএমএফ হচ্ছে +13, সরি +0.44। তাহলে হাইড্রোজেন যদি 0 হয়, এটা যদি +0.4 হয়, তো তাহলে তো দেখা যাচ্ছে যে হাইড্রোজেন whenever connected to iron, then hydrogen will be cathode and iron will be anode. But if we connect hydrogen with silver, then hydrogen will be anode, silver will be cathode. So role will be different. দুই ক্ষেত্রে আমরা দুই রকম রোল প্লে করতে দিচ্ছি তাদেরকে। ঠিক আছে কি? দ্যাট মিন্স স্যার এটুকু তো পড়বেই, সেপারেটলি অ্যাড করলে দিতে। সো দ্যাট মিন্স এফেক্ট তো পড়বেই। হ্যাঁ হ্যাঁ, যে দুইটা সেপারেটলি রোলটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে, অর্থাৎ হাইড্রোজেনকে একবার অ্যানোড হিসেবে রোল প্লে করতে হচ্ছে, একবার ক্যাথোড হিসেবে রোল প্লে করতে হচ্ছে। ওকে, তাহলে আমরা 4 নম্বরে যাই, ফাইন্ড আউট দ্য ইএমএফ অফ দ্য সেল ইফ দ্য কনসেন্ট্রেশন এত। তাহলে 3 নম্বরে যেটা আমি সলভ করে দিয়েছি সেটার এক্সপিরিয়েন্স কাজে লাগাও 4 নম্বরের জন্য। স্যার টেম্পারেচার কি 273 কেলভিন ধরে নিব? টেম্পারেচারটা 298 কেলভিন ধরবে।
পারবো কি আগেরটার অভিজ্ঞতায়? স্যার করতেছি। ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স 1.56 1.516 1.516 Sir, 1.507. ওকে, তাহলে আমি লাস্টের লাইনটা লিখে দেই, তাহলে চেক করলে বুঝতে পারবে। ই সেল আসবে ইনট অ্যালুমিনিয়াম অ্যানোডিক পটেনশিয়াল প্লাস ইনট স্ট্যানাম ক্যাথোডিক পটেনশিয়াল মাইনাস আর এর ভ্যালুটা বসিয়ে দেই, টেম্পারেচার বসিয়ে দেই, আরটি বাই এন, এফ হচ্ছে 96500, লন প্রোডাক্ট হচ্ছে অ্যালুমিনিয়াম কনসেন্ট্রেশন স্কোয়ার, রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে স্ট্যানাস কনসেন্ট্রেশন কি। ঠিক আছে কিনা? जी सर। ওকে, তো তাহলে দেখা গেছে যে আমরা আলটিমেটলি এখান থেকে দেখবো যে নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ আমরা যদি ব্যালেন্স করে লিখি তাহলে টোটাল 6টা ইলেকট্রন চেঞ্জ আসছে, প্রোডাক্ট মোল নাম্বার পাওয়ার, রিঅ্যাক্ট্যান্ট মোল নাম্বার পাওয়ার হিসেবে আসবে। সো এই হলো আমাদের এটা ক্যালকুলেশন। তারপরে এটা একটু করো, ক্যান অ্যালুমিনিয়াম সালফেট বি কেপ্ট ইন স্ট্যানাম কন্টেনার, এটা আমরা লাস্ট ম্যাথ হিসেবে করেছিলাম গত ক্লাসে। এবং কন্টেনার সিলেকশন আমরা বলেছি যে 4 নম্বরের প্রশ্ন হিসেবে পড়তে হবে। স্যার এখানে তো ই অফ সেল পজিটিভ আসে না। কোনটা? স্যার স্ট্যান্ডার্ড Inert ইএমএফ cell? অফ সেল। জি স্যার। হ্যাঁ, যে এটার ইএমএফ তো পজিটিভ আসবে, পজিটিভ আসলে কন্টেনার তো টিন, তাহলে স্যার রাখা যাবে না। কন্টেনার, ওকে কন্টেনার তো হলো স্ট্যানাম, তাহলে কি রাখা যাবে না যাবে না? Yes, sir, রাখা যাবে। যাবে তো। ওকে, যে এখানে আমাদেরকে আগে সেলটা কনস্ট্রাক্ট করতে হবে, অ্যালুমিনিয়ামটা অ্যানোড, স্ট্যানামটা ক্যাথোড আছে। তাহলে ইনট সেল ক্যালকুলেট করতে হবে। ইনট সেল হচ্ছে 1.66 মাইনাস 0.14, তাহলে এখানে আসছে। তাহলে এখান থেকে আমরা ইনট সেল জানলাম। ইনট সেল জানার পরে আমাদেরকে এখন দেখতে হবে যে aluminum is acting as anode, so we know that anode get corroded but cathode remains safe. So তাহলে দেখা যাচ্ছে যে স্ট্যানামটা তো হচ্ছে ক্যাথোডের রোল প্লে করছে, তাহলে তো স্ট্যানামের কোনো করেকশন হবে না, তাহলে আমরা সিদ্ধান্ত রাখতে পারবো। বুঝতে পেরেছি কি? মানে স্যার কন্টেইনারটা অ্যানোড হয়ে গেলে তাহলে ঝামেলা। হ্যাঁ, কন্টেনারটা অ্যানোড হলে ঝামেলা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেন প্যাটার্ন গুলো আমরা অ্যাকচুয়ালি বুঝতে চাচ্ছি এখান থেকে, কারণ যখন আমরা কোনো একটা পার্টিকুলার টপিক পড়ি তখন কিন্তু আমরা শুধু ওইটা নিয়েই কনসেন্ট্রেট করি যে সামনে কি লেখা আছে, ওই ম্যাথটা কি বলছে, কিন্তু ওই ম্যাথটাকেই যদি আমাদের ডিফারেন্ট কনটেক্সটে নিয়ে আসতে হয় তাহলে দেখো যে সেখানে ভেরিয়েশন আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা এইটা এরকম কিছু স্টাডি করি নাই, যখন আমরা রেগুলার স্টাডি করেছি আমরা ডাইরেক্টলি পড়েছি সেল কনস্ট্রাকশন, ইএমএফ ক্যালকুলেশন, বাট
একটার সাথে যদি আমরা ডিফারেন্ট কনটেক্সটে হাইড্রোজেনকে অ্যাড করলাম তাহলে দেখা যাচ্ছে যে কনস্ট্রাকশন মডেলটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমাদের যেহেতু ইএমএফ দেওয়া আছে, আমরা ইএমএফ ক্যালকুলেশন করেও বলতে পারবো যে এই সেলে হচ্ছে ইএমএফ বেশি পাওয়া যাবে, এটার সাথে কানেক্ট করলে ইএমএফ কম পাওয়া যাবে, এরকম ভাবেও কিন্তু আমরা একটা কমেন্টস দিতে পারি। তারপর কন্টেনার সিলেকশনটাও কিন্তু আমরা ডিফারেন্ট কনটেক্সটে গত ক্লাসে করেছি। ওকে, Yes, sir. আচ্ছা, তাহলে আমরা নেক্সট পয়েন্টে যেতে পারি, নাম্বার 5। নাম্বার 5টা এখন পারার কথা, এবং স্যার 6 প্রেয়ার ব্রেকটা হ্যাঁ, দিবেন। প্রেয়ার ব্রেক কি এখন দিব নাকি একটু পরে? টাইম হয়েছে কি? জি স্যার। ওকে, ঠিক আছে, আদর করেছে। তাহলে আমরা 10 মিনিটস ব্রেকে যাই। 45 বাজে, তাহলে আমরা 55-এ ব্যাক করি। ঠিক আছে, ওকে, ক্যালকুলেশন হয়েছে কি? 5 নাম্বারটা কমপ্লিট। নাম্বার 5 শেষ, শুরু করি নাই কোনটা? স্যার এখন শুরু করব। স্যার নাম্বার অফ মোলস আছে 1.63 10 to the power 20। 1.63 10 to the power 22। ওকে, আর স্যার কপার ইয়াতে কন্টেনারে রাখা যাবে স্যার। ডি নাম্বার। কন্টেনারে রাখা যাবে, তাই তো? জি স্যার। তাহলে অন্যদের কি অবস্থা? স্যার এই কোয়েশ্চেন গুলো কি যে স্লাইড যেটা শেয়ার করছেন এখানে থাকবে? হ্যাঁ, এটা থাকবে। নম্বর 2.7 ওকে, 24। তাহলে 5 এর সি আর ডি কি সলভ লাগবে? ফাইভের সিডি সলভ লাগবে, না হলে আমরা 6-এ যেতে পারি। ওকে, আমরা কি 6 নম্বরে আছি? ওকে, 5-এর তাহলে সলভ লাগছে না। 6 নম্বর ইএমএফ অফ সেল এ। তাহলে সেল এ হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে, সেখানে আমরা দেখছি নার্স ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে, যেহেতু এটা স্ট্যান্ডার্ড স্টেটে নাই।
আর এখানে যেহেতু টেম্পারেচার মেনশন করা নাই, তাহলে 298 কেলভিনের কনসেপ্টে আমরা ক্যালকুলেশনটা করব। and which setup is more acceptable, তাহলে এখানে আমরা দেখেছি যে ফিগার 2 তে ফোরওয়ার্স ডায়াফ্রাম ইউজ করা হয়েছে এন্ড ফিগার 1 এ হচ্ছে সল্ট ব্রিজ ইউজ করা হয়েছে। তাহলে আমরা জানি যে সল্ট ব্রিজ ইজ মোর অ্যাকসেপ্টেবল, তার মানে সল্ট ব্রিজের পজিটিভ পার্টটা আর ফোরওয়ার্স ডায়াফ্রামের নেগেটিভ ইস্যুটা এখানে শেয়ার করতে হবে, যে হোয়াট আর দ্য ড্রব্যাকস অফ ইউজিং ফোরওয়ার্স ডায়াফ্রাম। ওকে, তাহলে কি আমাদের 5-6 কমপ্লিট হয়েছে? স্যার 6 এর ডিটা আবার একটু বলবেন। কোনটা? 6 এর ডি। 6 এর ডিটা হুইচ সেটআপ ইজ মোর অ্যাকসেপ্টেবল, আমরা দেখেছি এটা সল্ট ব্রিজ ইউজ করেছে আর এটা সল্ট ব্রিজ ইউজ করো নাই, porous diaphragm ইউজ করছে। So we know that if we use porous diaphragm, then liquid junction potential or LGP develops, which affects the flow of electricity. Or we know that LGP is one of the main drawback of electrochemical cell, and that's why if we use salt bridge, we know that this type of issue will not occur, and in that case we'll get the accurate potential there. ঠিক আছে? Yes, sir. আচ্ছা, তাহলে আমাদের স্যার এখানে সি নাম্বারে সিমিলার কনসেন্ট্রেশন দেওয়া আছে, তাহলে কি স্যার আমাদের স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল যেটা ওইটাই তো স্যার নন স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল না? না, এখানে কনসেন্ট্রেশন তো 0.1 আর 0.01। তো স্যার লন করলে তো স্যার 0 হয়ে যায় না, লন 1/1। না, 1/1 আসে কি 0.1 আর 0.01। ও আচ্ছা স্যার, সরি স্যার, ঠিক আছে। ওকে, দুইটা তো ডিফারেন্ট আছে। ওকে, তাহলে এটা আমাদের লাস্ট ক্যালকুলেশন। ইফ দ্য কনসেন্ট্রেশন অফ লেফট এন্ড রাইট চেম্বারস আর 0.2 0.15, ফাইন্ড আউট ইএমএফ এট 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে খেয়াল করে দেখো যে নার্স্ট ইকুয়েশনের ম্যাথ গুলোই বারবার আসছে পরীক্ষায়। and given cell is not electrolytic cell discuss, so এটা ছিল ডি মার্কসের কোশ্চেন। তাহলে আমরা একটু চেক করে চিন্তা করে বলি যে কোনো প্রবলেম বা কোনো সমস্যা হয়েছে কিনা কারো। আমরা সি আর ডি টা সলভ করব। So given cell is not electrolytic cell, ডিসকাস করতে বলছি, এখানে কি কি এক্সপ্লেন করব? হ্যাঁ, যে আমরা জানি যে ইলেকট্রোলাইটিক সেলের যে বেসিক ক্রাইটেরিয়া এখানে কি সেটা আমরা দেখতে পাচ্ছি কিনা। In case of electrolytic cell, we know that there must be external power source to conduct the cell reaction. এখানে তো আমরা external Yes. source দেখছি না, আর এখানে দেখছি যে it is actually reacting itself and to give the reaction। তাহলে এটার মেকানিজম দেখাতে হবে এবং বলতে হবে যে এটা রিঅ্যাকশন থেকে সে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে। ওকে, আর সেল ইএমএফ টা আমরা একটু বের করতে পারি। সি নাম্বার 2.62 আসে। 2.64 62 স্যার 2.6। 62। ওকে,
তাহলে 2.6 সবাই কি কনফার্ম করছি? তাহলে আমাদের চ্যাপ্টার 4 এর রিভিশন শেষ হলো, আর চ্যাপ্টার 4 এর স্লাইডটা কিন্তু আমরা অলরেডি মেইল করে দিয়েছি তোমাদেরকে। ওকে, সো আমরা একটু চেক করে দেখব, যদি কোনো কোয়েরি থাকে নেক্সট ক্লাসে মেলটা করতে কি পারো। আজকে করতে? হ্যাঁ, আজকে প্রেয়ার ব্রেকের সময় মেইল করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমাদেরকে যেটা খেয়াল করতে হবে যে নেক্সট দিন আমরা অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করছি, তার আগে এই চ্যাপ্টারে যদি কোনো ডিসকাশন থাকে আমরা করতে পারি, আর না হলে আমরা এটা এখানে শেষ করি আর কি। স্যার আজকে স্যার ক্লাসের লিংকটা আমি পাইনি স্যার। হ্যাঁ, আজকে আমরা অ্যাটেন্ডেন্স নিয়েছি, তখন তুমি অ্যাটেন্ডেন্স দিয়েছো কিনা? স্যার আজকে অ্যাটেন্ডেন্স নিয়েছেন স্যার? স্যার হ্যাঁ, আজকে স্যার পাইনি স্যার। না না, আজকেরটা না পেলেও সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আজকে আমি অ্যাটেন্ডেন্স নিয়েছি, তখন তুমি দিয়েছো কিনা অ্যাটেন্ডেন্স? স্যার তখন স্যার ছিলাম না স্যার, ফ্রেন্ডকে হ্যাঁ, স্যার টেক্সট করেছিলাম, পরে স্যারও একটু লেট হয়েছিল স্যার। ঠিক আছে ওকে, সো তাহলে দেখা যাচ্ছে যে যদি তুমি আজকের অ্যাটেন্ডেন্স না দিয়ে থাকো তাহলে আজকে অ্যাটেন্ডেন্স দিতে হবে, তা না হলে আবার কালকে থেকে ব্লক হয়ে যাবে। অতএব আজকের আজকের চ্যাট বক্সে আমাদেরকে দিয়ে দিতে হবে ইমেলটা। ওকে, জি স্যার, দিচ্ছি স্যার। ওকে। স্যার আমি একটু ব্যাচটা চেঞ্জ করবো স্যার, এই জন্য মেইল পাঠিয়েছিলাম স্যার, একটু কাইন্ডলি। স্যার চ্যাট বক্সটা ডিসেবল। চ্যাট chat বক্সটা box-টা কি disable ডিসেবল হয়ে আছে? ওকে, লেট মি চেক। ওকে, ঠিক আছে। স্যার নেক্সট ক্লাসও কি আমরা ম্যাথ নিয়ে করবো নাকি স্যার চ্যাপ্টার 5? নেক্সট ক্লাসে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে চলে যাব। তার কারণ হচ্ছে যেটা যে আলটিমেটলি আমরা চ্যাপ্টার শেষ করছি, কিন্তু আসলে তোমরাও ক্লাস করছো, মাস যাচ্ছে, কিন্তু আউটপুট আসলে ভালো না। কারণ আমি আজকে ক্লাসে যে রিফ্লেকশন দেখলাম যে তাতে আসলে কোর্স শেষ করে তো কোনো লাভ নাই। যে কথাটা আমি বলি হয়তো সবার অনেকের কাছে ভালো লাগে না শুনতে, যে এইভাবে পড়ালেখা করার তো মানে হয় না। যে আমার কথা হচ্ছে যে আমি ক্লাস করব, সিরিয়াসলি করব, ক্লাস করব না আমি ঘুমাবো, মাঝামাঝি হাইব্রিড স্টেজের থেকে তো লাভ নাই। যে যে ম্যাথ গুলো আজকে করলাম এটা 10 মিনিট 15 মিনিটে আমরা বাংলা ভার্সনের ক্লাসে করাই, কারণ একটা স্টেটমেন্ট দেওয়ার সাথে সাথে ক্যালকুলেটর থাকবে, 10 সেকেন্ড 15 সেকেন্ডে এক একটা রেজাল্ট চলে আসবে। তো ওয়ারাস এখানে দেখা গিয়েছে গত ক্লাসে আমরা ম্যাথ করিয়েছি, আজকে আমাদের সেই ম্যাথ করতে এত সময় লাগছে, তার মধ্যে 2 জন কথা বলছি, বাকি 26 জন ইয়েস নো কোনো রেসপন্সই নাই। তো সেই কারণেই আমরা বলছি যে অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা সবার জন্য না। যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা সময় দিতে পারবো তাদেরকে আমরা বলবো অর্গানিক কেমিস্ট্রি ক্লাস করো। আদারওয়াইজ তোমার এখনো 1 বছর সামনে আছে, তুমি 1 বছর ঘুমাও, রেস্ট নাও, গল্পের বই পড়ো, অন্যভাবে সময় কাটাও, সেটা তোমার জন্য কাজে লাগবে। আমার ক্লাসে আসার দরকার নেই। শুনতে খারাপ লাগলো, আমি বারবার ডিসকারেজই করবো যে তোমরা আসবে না আমার ক্লাসে। যদি ক্লাস করতে চাই সিরিয়াসলি ক্লাস করব, কারণ অর্গানিক কেমিস্ট্রি এত সিম্পল ইস্যু না যে এরকম হেডফোন দিয়ে কানে শুনবো এরপর মুখস্থ করে অঙ্ক করে নিব, এটার জন্য অর্গানিক কেমিস্ট্রি না। এখানে একদম 1 to 1 টাইম দিতে হবে, আদারওয়াইজ দিন শেষে মনে হবে যে আমি 2 মাস সময় ব্যয় করলাম, আমার কোনো আউটপুটই নাই। তো সেই কারণে দেখা যায় রেস্ট নাও, একটু রিক্রিয়েশনে যাও, তারপর অর্গানিক কেমিস্ট্রি আরো 3 মাস পরে পড়ো, নতুন ব্যাচ যখন পরে পড়বে ওদের সাথে পড়ো, মাঝখানে তুমি রেস্ট নাও। কিন্তু যদি বলো যে মেন্টালি প্রিপেয়ার, যে আমি সিরিয়াসলি পড়তে চাই, সময় দিতে চাই, তাহলেই ক্লাসে আসো। আমার ক্লাসে একজন স্টুডেন্ট থাকবে, বাট সে অ্যাক্টিভ থাকবে, আমি অনেক খুশি। কিন্তু ক্লাসে এই 28-29 জন স্টুডেন্ট থাকবে, কথা বলবে 2 জন, এবং যেই ম্যাথ আমি গতদিন করিয়ে দিয়েছি সেই ম্যাথটা আমাকে আবার সলভ করে দিতে হবে, এটা আমার জন্য অপমানজনক। তো আমি বলবো যে 10 বার চিন্তা করে আসো যে তোমার জন্য অর্গানিক কেমিস্ট্রি কিনা। যদি মনে করি যে না অর্গানিক কেমিস্ট্রি ছাড়াও A+ পাবে, অর্গানিক কেমিস্ট্রি ছাড়া আমি বলবো যে কেমিস্ট্রিতে 200-র মধ্যে তুমি 200 নাম্বারই পাবে বোর্ড পরীক্ষায়। ওকে, বাট সেটা অ্যাডমিশন টেস্টে হয়তো তোমাকে কোনো পজিশন দিতে পারবে না। কিন্তু যদি মনে করি যে আমি আমার জন্য অর্গানিক কেমিস্ট্রি, তাহলে ওভাবে চিন্তা করে আসি। আর যদি মনে করি যে না আমি পারবো না এইভাবে সময় দিতে, তাহলে আমরা বলবো একটু লিভ নিয়ে নাও, অন্য সাবজেক্ট যতগুলো চ্যাপ্টার পড়েছো সেগুলো রিভিশন দিয়ে পড়তে থাকো, অথবা বাসায় একটু রেস্ট নাও, মাঝখানে ব্রেক দাও কিছুদিন। ওকে, থ্যাংক ইউ।